আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রন-হ্যাবার চক্র অথবা ব্রন-হ্যাবার চক্রটি বর্ণনা এবং ব্যাখ্যা করো। এই ব্রন-হ্যাবার চক্রটা কি? জার্মান পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ ম্যাক্স বর্ন তার নাম অনুসারে এই চক্রটার নাম হয় ব্রন-হ্যাবার চক্র। ব্রন-হ্যাবার চক্র কি নিয়ে হয়? এই ব্রন-হ্যাবার চক্রটা হচ্ছে একটা তাপ রাসায়নিক চক্র। এই চক্রের সাহায্যে আমরা কি করি? আয়নিক গ্যাসের বিভিন্ন শক্তি প্রকাশক রাশি যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ল্যাটিন শক্তি, এনথালপি, ঊর্ধ্বপাতন তাপ, ঊর্ধ্বপাতন এনথালপি, বিয়োজন তাপ, এই সব সংমিশ্রণে যেটা হয় সেটার আয়নিক গ্যাসের সংগঠন তাপের সম্পর্ক স্থাপন করাকে আমরা ব্রন-হ্যাবার চক্র বলি। এখন দেখি এই ব্রন-হ্যাবার চক্রের সাহায্যে আমরা কিভাবে কোনো একটা আয়নিক যৌগের সম্পর্ক স্থাপন করে থাকি। আমরা যদি দেখি আয়নিক যৌগ, সেটা আয়নিক যৌগকে আমরা এমএক্স দ্বারাও প্রকাশ করতে পারি, আবার কোনো একটা আয়নিক যৌগ দ্বারাও প্রকাশ করতে পারি। তো আগে আমরা একটা সুনির্দিষ্ট উদাহরণের সাহায্য দেখার চেষ্টা করি। ধরে নিলাম সোডিয়াম। এই সোডিয়াম যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম কি? ধাতু, ক্লোরিন কি? গ্যাস। তাহলে এই সোডিয়াম আর ক্লোরিন এটা বিক্রিয়া করে কি হয়? সোডিয়াম ক্লোরাইড হয়, NaCl। এই NaCl হওয়ার জন্য আমাদের 5টি ধাপে বিভক্ত হইতে হয়, তারপরে আমাদের NaCl বা লবণ তৈরি হয়। কিন্তু আমরা যখন বিক্রিয়া করি এত কিছু না দেখি, আমরা কি দেখি? আমরা শুধু বিক্রিয়ার মূল থিমটা দেখি যে আমাদের সোডিয়াম, তারপরে তার সাথে ক্লোরিন, এইটার বিক্রিয়ার মাধ্যমেই সংগঠিত হয় সোডিয়াম ক্লোরাইড। কিন্তু এটা আসলে না। এটা কীরকম হয়? ফার্স্ট পজিশনে প্রথমে আমাদের সোডিয়াম কি হয়? সোডিয়াম এইটা কঠিন পদার্থ। এই সোডিয়ামকে আমরা কি করব? আগে গ্যাসে রূপান্তরিত করব। তাহলে সোডিয়ামকে যদি আমরা গ্যাসে রূপান্তরিত করি, ফার্স্টে আমাদের ঊর্ধ্বপাতন প্রক্রিয়া আনতে হবে। এইটা ঊর্ধ্বপাতনের সাহায্য, S = ঊর্ধ্বপাতন এনথালপি, ঊর্ধ্বপাতন। ফার্স্টেই আমরা ঊর্ধ্বপাতনের সাহায্যে আমরা কি করব? সোডিয়াম এই কঠিন পদার্থটাকে আমরা গ্যাসীয় পদার্থতে বা গ্যাসীয় ধাতুতে পরিণত করব। তাহলে সোডিয়াম সলিড থেকে সোডিয়াম কি হয়ে গেল? গ্যাসে রূপান্তরিত হয়ে গেল। এইটা প্রথম স্টেপ কিসের সাহায্য করলাম? ঊর্ধ্বপাতনের সাহায্য। তারপরে দ্বিতীয় স্টেপটা কি হবে? দ্বিতীয় স্টেপটা এই সোডিয়ামটাকে নিয়ে কাজ হবে। তাহলে সোডিয়াম এটা আবার কি? গ্যাস। এই সোডিয়াম গ্যাস বা গ্যাসীয় সোডিয়াম ধাতুকে ধাতব আয়নে পরিণত করতে হবে। যদি আমরা এইটাকে ধাতব আয়নে পরিণত করতে চাই, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? ইলেকট্রনটা মাইনাস করে দিতে হবে। কিভাবে আমরা এটাকে মাইনাস করে দিতে পারি? এই সোডিয়াম গ্যাসটাকে যখন আমরা আয়নীকরণ শক্তির সাহায্য আমাদের কি হয়? ইলেকট্রন, এই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ধনাত্মক আয়নে পরিণত হতে কি করতে হয়? সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করতে হয়। আর এই ত্যাগ করার জন্য কি লাগে? আয়নীকরণ শক্তি লাগে, Ae বা আয়নীকরণ শক্তি। তাহলে এখানে সোডিয়াম গ্যাসটাকে কি করলাম? আয়নীকরণ শক্তির ফলে এই সোডিয়ামটা আমাদের ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে পজিটিভ বা ধাতুতে পরিণত হলো। তাহলে Na++ ইলেকট্রন মাইনাস, একটা ইলেকট্রন সে বিয়োগ করে দিল। তৃতীয় ধাপে, এইটা হলো দ্বিতীয় ধাপ। তারপরে তৃতীয় ধাপে আমরা কি করব? গ্যাসীয় ক্লোরিন অণুকে গ্যাসীয় ক্লোরিন পরমাণুতে পরিণত করব। এটা কি? এটা আমাদের ক্লোরিন। ফার্স্টে আমাদের গ্যাসীয় ক্লোরিনটা নিতে হবে, কারণ আমরা জানি ক্লোরিন গ্যাস। তাহলে হাফ অণু ক্লোরিন নিলাম। হাফ অণু ক্লোরিন গ্যাসটাকে আমরা কি করব? ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত করব। আর এই ক্লোরিন গ্যাসটাকে ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত করতে আমাদের কি করতে হয়? অণু বিয়োজিত করতে হয়।
তাহলে এখানে যে শক্তিটা লাগবে সেটা কি ডেল এইচ ইকুয়াল টু বিয়োজন তাপ। বিয়োজন তাপের সাহায্য বা বিয়োজন এনথালপির সাহায্যে আমরা ক্লোরিনটাকে মুক্ত ক্লোরিনে পরিণত করতে পারি বা ক্লোরিন পরমাণুতে পরিণত করতে পারি। তাহলে ক্লোরিন গ্যাসীয় ক্লোরিনে রূপান্তরিত হয়ে গেল। তারপরে চতুর্থ ধাপে কি করব, গ্যাসীয় ক্লোরিন পরমাণুকে ঋণাত্মক ক্লোরাইডে পরিণত করতে হবে। তাহলে ঋণাত্মক ক্লোরাইডে আমরা কখন পরিণত করতে পারি, যখন এই ক্লোরিনটা ইলেকট্রন দেওয়ার মাধ্যমে বা নেওয়ার মাধ্যমে এই কি করবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে ক্লোরিন কি, ক্লোরিন তো নিজেই ঋণাত্মক, এই কি করবে, এত অনেকটা ইলেকট্রনের প্রতি আকাঙ্ক্ষা বা ইলেকট্রনের প্রতি আসক্তি, তাহলে এই কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার ফলে এখানে কিসে পরিণত হবে, ক্লোরিন আয়নে পরিণত হবে। এখানে যে শক্তিটা আমাদের প্রয়োজন সেটা কি ই ইকুয়াল টু আয়নীকরণ শক্তি। তারপরের ধাপে আমরা কি করি, এই যে সোডিয়াম যেটা আমাদের বের হলো, সোডিয়াম আর এই ক্লোরিন এই দুইটার বিক্রিয়া ঘটায়। তাহলে সোডিয়াম প্লাস বা ধাতব সোডিয়াম এটার সাথে আমরা এই ক্লোরিনের বিক্রিয়া করব। তাহলে এই বিক্রিয়ার ফলে পরস্পর যুক্ত হয়ে আয়নিক কেলাস গঠন করে বা এইটার ফলে আমাদের কি করে, সোডিয়াম ক্লোরাইড NaCl তৈরি করে। এটাই হচ্ছে আমাদের কি ল্যাটিস শক্তি। এখানে যে শক্তিটা প্রয়োজন সেটার নাম আমাদের ল্যাটিস, ইউ ইকুয়াল টু ল্যাটিস শক্তি। তাহলে আমরা এই ব্রন হাবার্ট চক্রের মাধ্যমে কি জানতে পারলাম, আমরা যখন সোডিয়াম এবং ক্লোরিন নিয়ে কাজ করি একবারে আমাদের কি তৈরি হয়ে যায়, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যায়। কিন্তু ব্রন হাবার্ট চক্রটা আমাদের মূলত 5টি ধাপে বা 5টি সুনির্দিষ্ট ধাপে বিভক্ত করেছে, যার মাধ্যমে আমরা জানতে পারি যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়। ফার্স্টে আমাদের সোডিয়াম, এটা কি কঠিন পদার্থ, কঠিনটাকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় আমরা কি করব, সোডিয়াম গ্যাসে রূপান্তরিত করব। আবার এই সোডিয়াম গ্যাসটাকে নিয়ে আমরা আয়নীকরণ শক্তি প্রয়োগ করব, যার মাধ্যমে ধাতব সোডিয়ামে পরিণত হবে এবং ইলেকট্রন ত্যাগ করে দিবে। এই যে ত্যাগকৃত ইলেকট্রনটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তারপরে এখানে আমাদের কি আছে, ক্লোরিনটা আছে। এই ক্লোরিনটাকে আমরা ক্লোরিন গ্যাসে পরিণত করব। তার জন্য আমাদের কি করতে হবে, বিয়োজন তাপ প্রয়োজন। মানে আমাদের এখানে বিয়োজন তাপের ফলে ক্লোরিন পরমাণুটা গ্যাসীয় ক্লোরিনে পরিণত হলো। তাহলে তারপরের ধাপে আমাদের কি করব, এই ক্লোরিন গ্যাসটা আবার কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার মাধ্যমে এটা কিসের সাহায্য গ্রহণ করবে, আয়নীকরণ শক্তির সাহায্য। আয়নীকরণ শক্তির সাহায্য গ্রহণ করে এখানে আমাদের ক্লোরাইড আয়নে পরিণত হবে। তারপরে এই ক্লোরাইড আয়নটা আবার সোডিয়াম বা ধাতব সোডিয়ামের সাথে যুক্ত হয়ে আমাদের সোডিয়াম ক্লোরাইড গঠিত হবে। এই যে প্রক্রিয়াটা, এইটা 5টি ধাপের প্রত্যেকটিতে শক্তির পরিবর্তন যদি আমরা একত্রে যুক্ত করি তাহলেই হচ্ছে এইটাকে আমরা কেলাসের সংগঠন তাপ বলি বা ডেল এইচ বলে থাকি। সংগঠন তাপ ডেল এইচ এফ ইকুয়াল টু ডেল এইচ বিয়োজন তাপ প্লাস আইই বা আয়নীকরণ শক্তি প্লাস ডেল এইচ প্লাস ইএ বা আয়নীকরণ শক্তি প্লাস আমাদের ল্যাটিস শক্তি। সবগুলো সংগঠন তাপের যোগফলকেই আমরা সংগঠন তাপ বলে থাকি। আর ব্রন হ্যাবার এই চক্রটাকে আমাদের বুঝিয়েছিলেন একটা চক্রের মাধ্যমে। সেটা কীরকম একটু দেখি, যে সোডিয়াম কি করে, হাফ
হাফ অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি করে সোডিয়াম ক্লোরাইড NaCl। এখন আসি এই সোডিয়ামটা কই থেকে আমরা পেয়ে থাকি। সোডিয়াম এটা কি ছিল? এটা সলিড বা কঠিন পদার্থ। এইটার পরের ধাপে এটা কি তৈরি করে? সোডিয়াম গ্যাস তৈরি করে, সোডিয়াম গ্যাস। এই সোডিয়াম গ্যাসটা আবার কি করে? ধাতব সোডিয়াম গ্যাস তৈরি করে, সোডিয়াম গ্যাস। তারপরে এই পাশের অংশে আবার আমাদের কি ঘটে? এই ধাতব হাফ ক্লোরিনটা আমাদের কি করে? বিয়োজন তাপের সাহায্যে ক্লোরিন গ্যাসে পরিণত করে, ক্লোরিন গ্যাস। এই ক্লোরিনটা আবার আয়নীকরণ শক্তির সাহায্যে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এই প্রক্রিয়াটা মানে এই সোডিয়াম আর ক্লোরিন একত্রিত রূপ আর এইটার রূপ প্রায় সেম, মানে একই জিনিস। আমরা এইটা বুঝাই যে ব্রন হ্যাবার চক্রের মাধ্যমে। আর এমনিতে আমরা খুব সংক্ষিপ্তভাবে বুঝতে পারি যে সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড। এটা ব্রন হ্যাবার চক্রের মাধ্যমে আমাদের একটা চক্রের মাধ্যমে আমাদের ধাপে ধাপে দেখানো হয়েছে যে কয়টি ধাপে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডটা তৈরি করতে পারি, বা কোনো একটা ধাতব আয়নের ক্ষেত্রে বা আয়নিক কেলাসের গঠনটা কীরকম হতে পারি সেইটাই আমাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে ব্রন হ্যাবার চক্রে। তাহলে ব্রন হ্যাবার চক্রের ব্যাখ্যাটা কীরকম? ধাতু এবং অধাতু যুক্ত হয়ে কঠিন কেলাস উৎপন্ন করে। এই কেলাস উৎপন্নের বিভিন্ন ধাপে শক্তির যে পরিবর্তন ঘটে তাকে বীজগণিতিক যোগফলকে ওই আয়নিক কেলাসের গঠন তাপ বলে। এই যে আমরা ফার্স্টে কি করলাম? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় এটা তৈরি করলাম, তারপরে আয়নীকরণ শক্তি, তারপর বিয়োজন তাপ, তারপরে আমাদের আয়নীকরণ শক্তি, তারপর ল্যাটিস শক্তি। এই সবগুলোর যোগফল ইকুয়াল টু আমরা কি করতে পারি? এটা আমরা সংগঠন তাপ নির্ণয় করতে পারি বা ΔHF নির্ণয় করতে পারি। বিভিন্ন আয়নিক কেলাসের গঠন তাপ বিভিন্ন রকম হয়ে থাকে। এটি নির্ভর করে কতগুলো নিয়ামকের উপর। প্রথমটা হলো ঊর্ধ্বপাতন তাপ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। কোনো একটা যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কম হতে পারে, আবার কোনো যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি হতে পারে। কারো ঊর্ধ্বপাতন শক্তিটা কম হতে পারে, কারো ঊর্ধ্বতাপন শক্তিটা বেশি হতে পারে। কারো আয়নীকরণ শক্তি কম হতে পারে, আবার কারো আয়নীকরণ শক্তি বেশি হতে পারে। এ সমস্ত শক্তির প্রকাশক রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক একটি চক্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এই চক্রকে আমরা বলি ব্রন হ্যাবার চক্র। যে কোনো আয়নিক শক্তিকে আমরা যদি mx ধরে ব্রন হ্যাবার চক্রের সাহায্যে যৌগটি বিভিন্ন শক্তির রাশির সাথে যৌগটি সংগঠন তাপের সম্পর্ক স্থাপন করি, তারা হলে সংগঠন তাপ নির্ণয়, অর্থাৎ ব্রন হ্যাবার চক্রের বর্ণনা নিম্নে করা হলো। এটা হচ্ছে আমাদের ব্রন হ্যাবার চক্রের বর্ণনা। সেটা কীরকম? সোডিয়াম তার সাথে হাফ অণু ক্লোরিন নেওয়ার ফলে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো, অথবা সোডিয়াম সলিড থেকে আমরা সোডিয়াম গ্যাসে রূপান্তরিত করলাম, তারপর ধাতব সোডিয়ামে রূপান্তরিত করলাম। এখানে আমাদের কিছু শক্তির প্রয়োজন। এই শক্তিগুলোকে একত্রিত রূপ আমাদের সংগঠন তাপ। এটাই হচ্ছে আমাদের ব্রন হ্যাবার চক্র।